মাটি মানুষের স্লোগান দিয়ে ক্ষমতায় আসলো। আর আজকে আমি এসে দেখছি মা আমার আশ্রয় কেন্দ্রে ওই স্কুলে মা কাঁদছে। আর মাটি প্রতিনিয়ত মুর্শিদাবাদের মাটি কখনো গঙ্গায় কখনো পদ্মাতে তলিয়ে যাচ্ছে। এই অপদার্থ সরকারের কোনো হুঁশ নাই। আর মানুষ থাকলো কি মানুষ, মা কাঁদছে তার আশ্রয়স্থলে স্কুলে, মাটি গঙ্গা পদ্মায় তলিয়ে যাচ্ছে। আর থাকলো কি মানুষ। আমাদেরকে মানুষ মনে করে? মনে হয় আমাদেরকে মানুষ মনে করে? আমি বিশ্বাস করি না ভাই, শুধুমাত্র ভোটার মনে করে। তাহলে মানুষের প্রসঙ্গটা আসছেই না। আমি ঘুরে আসলাম ওখান থেকে। আমি আপনাদের বলি ওই প্রসঙ্গ একটা ছোট্ট করে বলবো। গিয়ে দেখলাম প্রায় 138টি পরিবার ধ্বংস হয়ে গিয়েছে এই রিসেন্ট 2-1 মাসের মধ্যে। আরো পরিবার হয়তো ধ্বংস হতে পারে যদি সরকার না সদর্থক ভূমিকা নেয়। একদিকে শুভেন্দু অধিকারী বড় বড় কথা বলে জ্ঞান দিয়ে বেড়াচ্ছে। আমি এই মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী দিল্লির নেতাদেরকে বলতে চাই, পদ্মা হচ্ছে আন্তর্জাতিক একটা নদী। কেন আপনারা আন্তর্জাতিক নদীর যে স্ট্যাটাস আছে, নর্মস কন্ডিশন আছে, কেউ যদি এই নদী দ্বারা ক্ষতিগ্রস্ত হয় পুনর্বাসনের জন্য যে রুলস আছে সেই রুলস অনুযায়ী এই 138টা পরিবার ক্ষতিপূরণ পাবে না। এই নিয়ে আপনি একবারও কথা বলতে দেখছি না কেন? হিন্দু ভাই ভাই গল্প শোনালেও যে 138টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, ওখানে আমার হিন্দু আমার মুসলিম সমাজের মানুষরাও আছে। অন্তত ওই অপদার্থ শুভেন্দু অধিকারী ওই আমার হিন্দু ভাইদের অন্তত কথা বললে তাও মনে একটু শান্তি আসতো, সেটাও বলেনি। আমাদের রাজ্য সরকার খেলা মেলা করে হাজার হাজার কোটি টাকা অপাত্রে দান করছে। ওখানে কংক্রিটের বাঁধ নির্মাণ করেনি, গঙ্গা বক্ষে তলিয়ে যাচ্ছে। মালদা মুর্শিদাবাদ নদিয়ার হেভি অংশ গঙ্গা বক্ষে পদ্মা বক্ষে তলিয়ে যাচ্ছে, কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। আর উল্টো দিকে হাজার হাজার কোটি টাকা খেলা মেলা করে নষ্ট করে দিচ্ছে। আপনাদের বলি, অনেকের মধ্যে একটা ভুল ধারণা ঢুকিয়ে রেখেছে নাকি ওই গঙ্গা ভাঙন পদ্মা ভাঙন রোধ করা যায় না। আপনারা এখান থেকে যদি মালদাতে যান, ফারাক্কা যখন পার করবেন, গেট আছে না, ওটা কি গেট বলে গো? ফারাক্কা ব্যারেজ আছে তো, তার থেকে ডান সাইডে নতুন আর একটা ব্রিজ তৈরি হচ্ছে না ভাই? হচ্ছে তো নাকি? যদি গঙ্গা বক্ষের ওপরে নতুন করে ব্রিজ নির্মাণ করা যায়, তাহলে গঙ্গা বক্ষে যদি নতুন ব্রিজ নির্মাণ করা যায়, তাহলে কেন গঙ্গার পাড়ে ভাঙন রোধ করা যাবে না? আমাদেরকে ভুল বুঝে রাখা হচ্ছে। তার সাথে সাথে বলছি, পশ্চিম বাংলায় একটা বড় চর্চিত পর্যটন কেন্দ্র হচ্ছে দীঘা। দীঘাতে আমরা অনেকেই কম বেশি গিয়েছি, বা তার ভিডিও দেখেছি। মা সমুদ্র থেকে যেভাবে ঢেউ এসে পাড়ে আছড়ে পড়ছে, দীঘার কি পাড় ক্ষতিগ্রস্ত হয়েছে? এই তো আওয়াজ দেবেন আপনারা। তাহলে যদি ঢেউ আছড়ে পড়লেও ক্ষতিগ্রস্ত না হয়, কারণটা কি? ওখানে কংক্রিটের বাঁধ নির্মাণ করেছে, বিজ্ঞানসম্মতভাবে বাঁধ নির্মাণ করেছে, বিজ্ঞানসম্মতভাবে বাঁধের রক্ষণাবেক্ষণ করছে বলে ওখানকার পাড় ধ্বংস হচ্ছে না, ওখানকার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে না। যদি দীঘায় কংক্রিটের বাঁধ নির্মাণ করে ওখানকার মানুষকে বিপদের হাত থেকে বাঁচানো যায়, কেন মুর্শিদাবাদ, কেন মালদা, নদিয়ার একটা অংশের মানুষকে ওই কংক্রিটের বাঁধ নির্মাণ করে এই বিপদের হাত থেকে রক্ষা করবে না? ভাবতে অবাক লাগছে। মুর্শিদাবাদের মানুষ, মুর্শিদাবাদ জেলায় 22টা বিধানসভা সিট, 20টি সিট রাজ্য সরকারকে উপহার দেওয়ার পরেও আজ আপনারা লাঞ্ছিত হচ্ছেন, বঞ্চিত হচ্ছেন। আপনাদের প্রতিনিয়ত মুর্শিদাবাদের মাটি গঙ্গা বক্ষে চলে যাচ্ছে, পদ্মা বক্ষে চলে যাচ্ছে, আর মাননীয়া শান্তির সাথে ঘুমাচ্ছে। কদিন আগে দেখছিলাম আপনার নেপালে যেই ঘটনাটা ঘটেছে, সেই জন্য আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর নাকি সারাদিন ঘুম হয়নি, সারা রাত তিনি ঘুমাতে পারেননি। নেপালের মানুষ মুখ্যমন্ত্রীকে ভোট দিয়ে, মমতা ব্যানার্জিকে ভোট দিয়ে
মুখ্যমন্ত্রীর চেয়ারে বসায়নি, তাদের জন্য যদি ওনার ঘুম না হয়, তাহলে যে মুর্শিদাবাদের মানুষ, যে মালদার মানুষ, যে নদিয়ার মানুষ, যে রাজ্যের মানুষ ভোট দিয়ে তাকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসালো, সেই রাজ্যের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের জমি প্রতিনিয়ত গঙ্গাবক্ষে চলে যাচ্ছে, পদ্মাবক্ষে চলে যাচ্ছে, তাহলে তিনি কিভাবে শান্তির ঘুম ঘুমাচ্ছে? তাহলে মানুষের সাথে, মুর্শিদাবাদের মানুষের সাথে, তারানগরের মানুষের সাথে, মালদার মানুষের সাথে, নদিয়ার মানুষের সাথে বিচারিতা হচ্ছে না ভাই। উনি নেপালের মানুষ, উনাকে কোনোদিন ভোট দেয়নি, ওনাকে মুখ্যমন্ত্রী নেপালের মানুষ করেনি। উনি নেপালের জন্য চিন্তিত, সারা রাত ঘুমাতে পারেনি। আর যারা আপনারা ভোট দিয়ে ওনাকে মুখ্যমন্ত্রী বানালেন, তাদের জন্য উনি একটু চিন্তা করছেন না কেন বলুন তো? মেঘ না চাইতেই পানি পেয়ে যাচ্ছে, মেঘের কি প্রয়োজন আছে? তাই আপনাদের বলবো, সামনের দিন আসছে, জবাব দেওয়ার সময় এসেছে, যখন ওয়াকফ নিয়ে সারা পশ্চিম বাংলার মানুষ, সারা ভারতবর্ষের মানুষ চিন্তিত যে ওয়াকফ নিয়ে কি হবে, ওয়াকফ নিয়ে কি হবে। সেই সময় মাননীয়া তিনি স্টেজ থেকে বললেন, আর অপদার্থ এমএলএ এমপি গুলো এই প্রথম সারিতে বসেছিল, তারা উত্তর দিল না যে কারো যদি ওয়াকফ নিয়ে আন্দোলন করতে হয় দিল্লি গিয়ে করবেন বলে আমাদেরকে নিদান দিয়েছিল। তাই সময় এসেছে মাদ্রাসা বাঁচানোর লড়াই, মসজিদ বাঁচানোর লড়াই, ঈদগাহ বাঁচানোর লড়াই, কবরস্থান বাঁচানোর লড়াই। আমাদের পাশে যারা ছিল না, সময়ের সাথে সাথে তার জবাব দেওয়া হবে। হবে তো নাকি ভাই? কারা দেবেন? হাত তুলে দেখান, হাত তুলে দেখান। মমতা ব্যানার্জির এত সাহস কি করে হলো? তিনি রাজা, আমরা প্রজা নই, এটা মাথায় রাখতে হবে। গণতন্ত্রে প্রত্যেকটা নাগরিক রাজা। এই রাজার দেশে বরঞ্চই নাগরিক 5 বছরের জন্য দায়িত্ব তুলে দিয়েছে। উনি দায়িত্ব পেয়ে যদি রাজা মনে করে আমরা রাজা, আগামী দিনে তাকে বুঝিয়ে দেবো। হবে তো ভাই? আমি অবাক হয়ে যাচ্ছি, মুর্শিদাবাদের মতো জেলাতে দাঁড়িয়ে বলছে ওয়াকফ নিয়ে গুলোগুলি করবেন না। উনি বলতে পারতেন যে উনি দায়িত্ব নিতে পারতেন। আমি ভেবেছিলাম হয়তো এবার মনে হয় ওয়াকফকে বাঁচাতে, সংবিধানকে রক্ষা করতে, সংবিধানের আর্টিকেলকে রক্ষা করতে রাজ্যের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সারা পশ্চিম বাংলায় এক জাগরণী পদযাত্রা হবে। যে পদযাত্রায় তৃণমূল, আইএসএফ, কংগ্রেস, সিপিএম কেউ থাকবে না। সেই যাত্রায় প্রথম সারিতে মুখ্যমন্ত্রী থাকবে এবং শেষ লাইনেও যারা হাঁটবে তারা সংবিধান বাঁচানোর লড়াই হাঁটবে, ওয়াকফ বাঁচানোর লড়াই হাঁটবে। তার পরিবর্তে মুখ্যমন্ত্রী আপনার জেলায় দাঁড়িয়ে অপদার্থ এমপি এমএলএ গুলোকে সামনে বসিয়ে রেখে আপনাকে আমাকে জ্ঞান দিচ্ছে যে ওয়াকফ নিয়ে কেউ আন্দোলন করতে পারবে না। মানে সাহসটা কোন জায়গায় আপনারা দিচ্ছেন বুঝতে পেরেছেন? আপনারাই সাহস দিয়েছেন, ভোট দিয়েছেন। আপনারা ভোট দিয়ে বন্ধ করে দেবেন, আর কেউ চিনতে পারবে না, লাইট আর থাকবে না। আমি কারো বদনাম করছি না, আপনার এলাকায় একটা দাবাল নেতা আছে, আইএসএফ এর নাম শুনে খেপে ওঠে। আপনারা ভোট দেওয়া বন্ধ করেছেন, মার্কেটে আর খুঁজে পাওয়া যাচ্ছে, হ্যাঁ, পার্টিও তাকে আর পাত্তা দিতে চাইছে না। আমি বুঝানোর জন্য, আমি কারো বিরুদ্ধে নয়, কারো বিরুদ্ধে নয়, কিন্তু আমি বুঝানোর জন্য বলছি, ভোট যতক্ষণ দেবে বাঘ, আর ভোট দেওয়া বন্ধ করতে হবে। আর বললাম না, ওটা বলবো না। লড়াই করলো ওইটা আমি সম্মান দিই, যে লড়াইটা তৃণমূলের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে সত্যিকারের লড়াই, এটাকে আমরা সম্মান দিই। যাক, তাহলে বুঝতে পেরেছেন যে আজকে আপনার ভোট নিয়ে আপনাকে জ্ঞান দিচ্ছে, তাকে জবাব দেওয়ার জায়গা আপনাকে তৈরি করতে হবে। আপনার হাতে সেই পাওয়ারটা আছে। সংবিধান, আমার দেশের সংবিধান আপনাকে, আমাকে, বিশ্বজিৎটাকে, সনদটাকে, শাহাবুদ্দিন সিরাজীকে, নাসির সাহেবকে এবং এখানে যারা আছে প্রত্যেকটা ভারতীয়কে সমান অধিকার দিয়েছে সংবিধান। আপনাকে আমাকে আগামী 5 বছর আমি কি খাবো, কি পড়বো, আমার ছেলে মেয়েরা কোথায় পড়াশোনা করবে, আমি ইনকাম কত করবো, এবং সরকারি কর্মচারীরা দিয়ে পাবে কি পাবে না সেটা নির্ধারণ করার জন্য একবার করে সুযোগ দেয়। প্রতি 5 বছর ছাড়া ছাড়া পশ্চিম বাংলার, আমাদের রাজ্যের আইন যেখানে তৈরি হবে তার আপনার জনপতি পাঠানোর একটা করে সুযোগ দেয়। দুর্ভাগ্য আমাদের, যখন ভোট আসে তখন আমরা সুযোগটা সঠিক জায়গায় কাজে লাগাতে পারি না। না লাগানোর ফলে এই মুর্শিদাবাদ জেলাতে প্রায় 86 লক্ষ মানুষ আছে।
86 লক্ষ মানুষ থাকার পরেও এখনো একটা মানে সম্পূর্ণরূপে ইউনিভার্সিটি আপনারা পেলেন না। পেয়েছেন? কেএন কলেজকে ইউনিভার্সিটি করেছে। আমি আজকের দিনেও বলছি, কেএন কলেজ জানেন এখন তিনি মুর্শিদাবাদ ইউনিভার্সিটির আন্ডারে আছে না কল্যাণী বিশ্ববিদ্যালয়ের আন্ডারে আছে, নিজেও জানে না। এবারে আমি আপনাদের বলি, কেএন কলেজের একটা ঐতিহ্য ছিল, ঐতিহ্য আছে। কেএন কলেজের ইতিহাস দেখুন। ক্যালকাটা ইউনিভার্সিটি সেই সময়কালে পশ্চিম বাংলায় গুটি কয়েক হাতে গোনা কলেজ ছিল, তার মধ্যে একটা কলেজ হচ্ছে এই কেএন কলেজ। তার ঐতিহ্যকে মমতা ব্যানার্জি সরকার ইচ্ছাকৃতভাবে ধ্বংস করলো। আমরা চাই কেএন কলেজ তার ঐতিহ্য নিয়ে সারা জীবনে সবসময় মাথা তুলে চলুক। মুর্শিদাবাদের মানুষের জন্য একটা ফুল ফ্লেজের ইউনিভার্সিটি দিতে হবে। এমনি এটা তথ্যভিত্তিক মানে আমি একটা প্রসঙ্গক্রমে বলছি, 10 লাখ মানুষ থাকলে একটা ইউনিভার্সিটির প্রয়োজন আছে। মুর্শিদাবাদে 86 লক্ষ মানুষ বসবাস করে, তাহলে কম করে 8 থেকে 9টি ইউনিভার্সিটির দরকার। এখন অপদার্থ সরকার কটা দিয়েছে বলো? হ্যাঁ, একটা আলিগড় মুসলিম ইউনিভার্সিটির ক্যাম্পাস, ওর গেট দেখলে বোঝা যাবে ইউনিভার্সিটির মধ্যে কি আছে। আর একটা আমাদের কেএন কলেজের ঐতিহ্য গরিমাকে ধ্বংস করে দিয়ে একটা প্রাইমারি স্কুল টাইপের বানিয়ে দিয়েছে। দেখবেন কিছু কিছু প্রাইমারি স্কুলের বিল্ডিং বড় আছে, ভেতরে কিন্তু টিচার নাই। ওই জন্য প্রাইমারি স্কুল বললাম আমি। তাহলে কেন? যদি আমাদের মুর্শিদাবাদের ছেলে মেয়েরা হাতের কাছে শিক্ষা পেয়ে যায়, যদি আমাদের মুর্শিদাবাদের ছেলে মেয়েরা সহজেই অ্যাক্সেস করতে পেরে যায় উচ্চশিক্ষার জায়গায়, তাহলে আর ওদের হয়ে বোমটা বাঁধবে কে? ওদের হয়ে বুথটা দখল করবে কে? ওদের হয়ে মারামারিটা করবে কে? ওদের হয়ে হিংসাটা ছড়াবে কে? সেই জন্য মুর্শিদাবাদকে সুকৌশলে পিছিয়ে রাখার চেষ্টা হচ্ছে। তাই বন্ধুগণ, এটা ভাবার চেষ্টা করবেন। আমি গত কয়েকটা দিন ধরে উত্তরবঙ্গের বন্যাটাকে আমি একটু অবজার্ভ করছিলাম। আমি কিচ্ছু বলিনি, গুটি কয়েক কথা বলেছি। একটা জিনিস আপনাদের সামনে বলবো। আপনারা কি দেখলেন? উত্তরবঙ্গে বন্যা দেখতে গিয়েছিল, প্রধান বিরোধী দলের 2 জন আক্রান্ত হলো, এমপি এমএলএ। যারা অভিযোগ করলেন, যারা মেরেছে, 8 জনের নাম দিলেন। 8 জন কারা ভাই? আমি এটা বলি বলে অনেকে রাগ হয়ে যায়। কা আনসারি, মোহাম্মদ, মোল্লা, শেখ, এই তো বুঝতে পেরেছেন, চর্বি এদের বেশি। হলো 8 জনের নাম। পুরো মুসলিম সম্প্রদায়কে বিজেপি ইস্যু পেয়ে গেল, গালাগালি করলো। করেছো তো ভাই? এরপরে কি দেখলেন? মমতা ব্যানার্জি সৌজন্যতা দেখাতে গেলেন। উনি উনার দলের লোককে দিয়ে পিটানি খাওয়ালেন, উনি না হলে অন্য নেতারা খাইয়েছে, উনি সৌজন্যতা দেখাতে গেলেন। এবার বলুন, 5 জন অ্যারেস্ট হয়েছে এখন পর্যন্ত। এই 5 জন গুলো কারা হলো বলুন? তাহলে আমে দুটো মিশে গেল, আটি গড়াগড়ি করলো। আর আপনার হাতে যদি বই তুলে দেয়, পেন তুলে দেয়, আপনার হাতকে আপনাকে যদি শিক্ষা দেওয়া হয়, আপনি ভালো করে জানেন অ্যাটেম্প টু মার্ডার 302 নম্বর ধারায় গেলে, চার্জশিট তৈরি হয়ে গেলে বিপদ আছে, কিন্তু একটা মিনিমাম টাইম পর্যন্ত কিন্তু জেলে থাকতে হবে। আর মারতে গিয়ে যদি কেউ অবঘাতে লেগে মারা যায়, জেলের বাইরে আর বার হতে পারবো না। তাহলে জানতেন, মারামারি করতে যেতেন না। কিন্তু আপনি যাতে না জানতে পারেন, আপনার হাত থেকে বই, পেন, খাতা কেড়ে নেওয়া হচ্ছে। এটা শুধু মুসলমানদের কাছ থেকে হচ্ছে না, দলিতদের কাছ থেকে কাড়া হচ্ছে, আদিবাসীদের কাছ থেকে কাড়া হচ্ছে, মুসলমানদের কাছ থেকে কাড়া হচ্ছে, পিছিয়ে বর্গের যারা আছে তাদের কাছ থেকে বই, পেন, খাতা কেড়ে নেওয়া হচ্ছে, শিক্ষা কেড়ে নেওয়া হচ্ছে, আর মারামারিতে এদেরকে এগিয়ে দেওয়া হচ্ছে। আপনারা তথ্য দেখুন, 2012 সাল থেকে 2024 সাল আমাদের পশ্চিম বাংলায় 25,000 প্রাইমারি স্কুল বন্ধ করেছে এই অপদার্থ সরকার, এই মমতা ব্যানার্জি সরকার। এই 25,000 স্কুলগুলো কোথায় আছে দেখুন? যেখানে আমার আদিবাসী ভাইরা বেশি বসবাস করে, যেখানে আমার দলিত ভাইরা বেশি বসবাস করে, যেখানে আমার মতুয়া ভাইরা বেশি বসবাস করে, যেখানে আমার মুসলিম ভাইরা বেশি বসবাস করে, ওই সমস্ত এলাকা থেকে 25,000 স্কুল বন্ধ করে দিয়েছে। ক্ষতি কারা হলো? কাদের ক্ষতি হবে? যারা দিন আনে দিন খায়, এই স্টেশনে হকারি করে, সকালবেলা এসে ভ্যানটা লাগায়, সন্ধ্যাবেলা বাড়ি যায়, সকালবেলা উঠে মাঠে যায়, সন্ধ্যাবেলা বাড়ি যায়।
দিনে 300 টাকা 350 টাকা খুব কষ্ট করে যারা ইনকাম করে তাদের ছেলেগুলি সরকারি প্রাইমারি স্কুলগুলোতে যেত, সেইগুলো ইচ্ছাকৃতভাবে মমতা ব্যানার্জির দায়িত্ব নিয়ে বন্ধ করছে। এই জন্যই যেদের ছেলেগুলো স্কুলে না যেতে পারে, এদের ছেলেগুলো যদি স্কুলে যায়, মমতা ব্যানার্জির ভাইপোর হয়ে লাঠিয়াল বাহিনী কে থাকবে? এখানে যারা এমপি আছে, এমএলএ আছে, এদের হয়ে লাঠিয়াল বাহিনী কে থাকবে? সেই জন্য এমপি এমএলএদের ছেলেরা বেসরকারি স্কুলে গিয়ে ডিগ্রি অর্জন করছে, বিদেশে গিয়ে পড়িয়ে নিয়ে আসছে। আর আপনি আমি আপনার দাদুরা ওর দাদুদের হয়ে লাঠিয়াল বাহিনী ছিল, এখন আপনাদেরকে ওই এমপি এমএলএদের হয়ে লাঠিয়াল বাহিনী করে রাখছে, ওদের পরের প্রজন্মকে বিদেশে পড়াচ্ছে। আর আপনার ছেলে মেয়েগুলোর কাছ থেকে শিক্ষা কেড়ে নিয়ে মানে ওই নেতার ছেলে নেতা হবে, তার হয়ে লাঠিয়াল বানানোর পরিকল্পনা এই সরকার করছে। বুঝতে পারছেন কি বলছি? ওই জন্যই ভাই আমি বিজেপির দল, ওই জন্যই আমি মুসলমানদের দল। আমি যখন ঢুকছিলাম একটুখানি কানে বললো, বিশ্বজিৎ দা বললো ওই মুসলমানদের দল আর বিজেপির দালাল বলছে, এছাড়া বলার কিছু আছে? আমি তো বলেছি, আজকেও বলছি, দম থাকলে ওদের দলের চুনোপুটির আমি উত্তর দিই না। এদের ক্ষমতা নাই, এদের কেন উত্তর দেবো বলুন তো? এদের নিজস্বতা আছে। এরা মুর্শিদাবাদ থেকে 20টা এমএলএ উপহার দিয়েছে, মুর্শিদাবাদকে একটা হাফ মন্ত্রী দিয়েছে। এরা দাঁড়িয়ে বলতে পারবে যে মুর্শিদাবাদ থেকে আমরা 20টা এমএলএ জিতিয়ে বিধানসভার মধ্যে নিয়ে এসেছি, আর কলকাতা থেকে কটা এমএলএ জিতে বিধানসভায় গিয়েছে? কলকাতার যদি এত এমএলএ মন্ত্রী হতে পারে, কেন মুর্শিদাবাদের এমএলএরা মন্ত্রী হতে পারবে না? এই বলার টুকু এদের সাহস নাই। তাহলে এদের উত্তর কেন আমি দেবো ভাই? এরা তো সব ভাড়া খাচ্ছে, চিকনের টাইম না দিয়ে দেবে, কেটে পড়ো, অন্যজন আসো। বুঝতে পারছেন তো? এদের মালিকের সাথে আমি লড়াই করব। ডিবেট হোক, মমতা ব্যানার্জি হোক ডাকুক, ডিবেট ডাকুক। যদি মমতা ব্যানার্জিকে ভুল প্রমাণ করতে না পারি, মমতা ব্যানার্জির নীতিকে বা বাংলা শাসনের ক্ষেত্রে এগিয়ে বাংলা নয় পিছিয়ে বাংলা যদি প্রমাণ করতে না পারি, আমি তৃণমূলের ঝান্ডা ধরে নেবো। এখানে আমি কথা দিলাম। মমতা ব্যানার্জিকে যদি আমি প্রমাণ করতে না পারি যে আপনি দলিত বিরোধী, আপনি আদিবাসী বিরোধী, আপনি মুসলিম বিরোধী, আপনি সরকারি কর্মচারী বিরোধী, এক কথায় আপনি পশ্চিম বাংলার নাগরিক বিরোধী, যদি এটা প্রমাণ না করতে পারি, আমি তৃণমূলের ঝান্ডা ধরে নেব। পারবে চ্যালেঞ্জ করতে? অ্যাকসেপ্ট করবে? আর মমতা ব্যানার্জিকে যদি আমি এটা প্রমাণ না করাতে পারি, আমি ঝান্ডা ধরে নেব। আর মমতা ব্যানার্জিকে যদি আমি ভুল প্রমাণ করিয়ে দিই, তাহলে কি উনি আমার ঝান্ডা ধরে নেব না? শুধু বলবো আপনি ভুল প্রমাণিত হয়েছেন, দয়া করে একটু পদত্যাগটা করুন, অন্য কাউকে সুযোগ দিন, বাংলাকে এগিয়ে নিন। আজকে লেবারের গ্যারেজ বানিয়ে দিয়েছে, লেবারের ফ্যাক্টরি বানিয়েছে মুর্শিদাবাদকে। যে মুর্শিদাবাদ একদিন রাজধানী ছিল, যে মুর্শিদাবাদে সারা পৃথিবীর মানুষ মুর্শিদাবাদকে একটা প্রাইম জায়গা হিসাবে জানতো, সেই মুর্শিদাবাদের দলিত, আদিবাসী, মুসলিম সহ পিছড়ে বর্গের মানুষ পরিবার পরিজন ছেড়ে ভিন্ন রাজ্যে গিয়ে কাজ করছে, আর অনেক সময় লাশ হয়ে ফিরে আসছে। এই মুর্শিদাবাদকে বদলাতে হবে। আমি বলেছিলাম এগ্রিকালচার ভাই ভাই যারা একটু বসতে হবে, অন্যের অসুবিধা হচ্ছে, পিছন দিকে থাকাবার কিছু ব্যাপার নয়। আর নালে বলুন, আমি শেষ করে দিচ্ছি। আমার প্রচুর গরম লেগেছিল, আমি ওখানে যেখানে গিয়েছিলাম না, রৌদ্র ছিল, আমার প্রচুর কষ্ট হয়েছে। চাইলে আমি শেষ করে দিতে পারি, আমার কোনো সমস্যা নেই। মুর্শিদাবাদে আমি বিধানসভার এগ্রিকালচার স্ট্যান্ডিং কমিটির সদস্য মেম্বার, আমি প্রস্তাব রেখেছিলাম যে মুর্শিদাবাদে ইন্ডাস্ট্রি তৈরি করা হোক। আপনাদের জন্য এই প্রস্তাব রেখেছিলাম যে মুর্শিদাবাদের যে জিনিসগুলো সব থেকে বেশি পাওয়া যায় সেইগুলো দিয়ে ইন্ডাস্ট্রি বানানো হোক। আমি খোঁজ নিয়ে দেখলাম লিচু, আম সব থেকে বেশি মালদার পরে আম মুর্শিদাবাদে হয়, লিচু প্রচুর হয়। এখানে বিভিন্ন জায়গায় ইন্ডাস্ট্রি বানানো হোক। আপনারা জানেন আমরা মাজা খাই, লিচি খাই বিভিন্ন কোম্পানির। আমি বলেছিলাম, সরকারকে প্রস্তাব দিয়েছিলাম, আপনি তো বিশ্ব বাংলা নিয়ে অনেক হই হই করেন, বিশ্ব বাংলার ব্র্যান্ডে এখানে ইন্ডাস্ট্রি তৈরি হোক। 51% শেয়ার সরকারের কাছে থাকুক, আর 49% শেয়ার মুর্শিদাবাদের মানুষকে ছেড়ে দেন। 5,000 থেকে 5 লাখ টাকা পর্যন্ত শেয়ার হোক।
গরিব মানুষ একটা ভ্যান চালকও একটা শেয়ার কিনবে, অর্থবিত্তশালীরাও একটা শেয়ার কিনবে, তাহলে মুর্শিদাবাদে ফ্যাক্টরি তৈরি হবে, মুর্শিদাবাদ ছেলেরা কাজ করবে, এখানেই থাকবে, মুর্শিদাবাদের উন্নতি হবে, রাজ্যের উন্নতি হবে, এই কথা বলেছিলাম। কিন্তু অপদার্থ সরকার আপনাদেরকে এখানে রেখে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে চায় না। আপনাদেরকে ভোটের সময় ডেকে নিয়ে আসবে, ভোট দিয়ে আপনাদেরকে আবার পাঠিয়ে দেবে, এই চেষ্টা সবসময় চালায়, ও কর্ণপাত করেন। তাই বলবো বন্ধুগণ, আগিয়ে আসুন। এই তো যে চিনির কোয়ালিটি ছিল, সুগার মিল এখানে বেলনাগাল, আজকে কোথায় 10,000 বিঘা জায়গা, সেই জায়গা কোথায় খোঁজ নিয়ে দেখুন। এই যে সমস্ত 4 আনা 8 আনার নেতারা আমরা চলে যাওয়ার পরে প্রেস কনফারেন্স করে বলে ও বিজেপির লাভ হবে, অমুকের লাভ হবে, যারা গল্প শোনায়, খোঁজ নিয়ে দেখুন কেউ 100 বিঘে, কেউ 150 বিঘে চুরি করে বসে আছে, কিন্তু চিনির কলটা চালু করার কোনো ইচ্ছা নাই তাদের। আর আপনারা আমাদের সুযোগ দিলে, বাংলা পরিচালনার দায়িত্ব আমাদের হাতে তুলে দিলে, আমরা যে জিনিসটা আপনাদের জন্য করব, আজকে সেটা এত মানুষের সামনে আলাদা করে যাচ্ছি। ওই চিনির কল চালু শুধু হবে না, SSKM এর মতো, আরজি করের মতো, পিজি হসপিটালের মতো হসপিটাল মুর্শিদাবাদে আমরা তৈরি করব এবং উন্নত মানের বিশ্ববিদ্যালয় মুর্শিদাবাদকে দেবো। যেটা বলছিলাম, পরিযায়ী শ্রমিকদের উপরে সারা রাজ্যে সারা দেশে অত্যাচার হচ্ছে। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে এই প্রসঙ্গ থেকে আরো বেশ কিছু প্রসঙ্গ আছে, সেটা আমি আপনাদেরকে জানাবো। পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে, মমতা ব্যানার্জি আমি যে কথা বলছি, মমতা ব্যানার্জি সে কথা বলছে। আরে আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী, আমি একজন বিধায়ক, আমি যেটা বলবো আপনি সেটা মুখে মানাই না, আপনাকে দায়িত্ব নিতে হবে। আপনি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে আছেন, আর নালে অল্টারনেট করে নেন, আমাদেরকে ওই চেয়ারটা দেন, আপনি আমাদের চেয়ারে চলে আসেন, বুঝিয়ে দেন। আপনাদের বলি, অসম রাজ্য জানেন, উড়িষ্যাতে বাঙালি শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে, হিন্দু মুসলিম নির্বিশেষে বাংলায় যারা কথা বলছে অত্যাচার হচ্ছে। অত্যাচার কি বন্ধ করা যায় না? অত্যাচার বন্ধ করা যায়। একটা ছোট্ট টোটকা দিচ্ছে আপনাদের, উড়িষ্যা থেকে কম করে 3 লক্ষ উড়িয়া আমাদের ওয়েস্ট বেঙ্গলে এসে কাজ করছে, কামাচ্ছে। আমাদের যে পুলিশ প্রশাসন আছে দেখতে পাচ্ছেন, তারা তাদেরকে নিরাপত্তা দিচ্ছে, আমরা আমাদের ভাইয়ের মতো আগলে রেখেছি তাদেরকে। আর আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে তথ্য বলছি আমি, ওই 4 আনার নেতাদের সাথে নয়, ওদের তোর নেত্রীকে রেডি কর, যদি ভুল তথ্য হয় ও ঝান্ডা ধরে তোদের দলে চলে যাবে। মাত্র 30,000 বাঙালি উড়িষ্যাতে গিয়ে কাজ করে। যদি আমরা 3 লক্ষ উড়িয়াকে আমাদের পুলিশ আমরা বুকে আগলে রাখতে পারি, তাহলে আমাদের 30,000 বাঙালিকে কেন ওরা নিরাপত্তা দিতে পারবে না ভাই? যদি ওরা আমাদের ওটা আক্রমণ চালায়, মুখ্যমন্ত্রী যদি একবার উড়িষ্যার মুখ্যমন্ত্রীকে কথা বলে, ঠিক আছে আমি 30,000 নিয়ে চলে আসবো, 3 লাখটা আমি ফেরত দিয়ে দেবো, তাহলে কি অত্যাচার বন্ধ হবে না? একটা শুধু তোর আমি এটা ফেরত পাঠিয়ে দেওয়া এর পক্ষে আমি নয়। এটা ফ্রিডম অফ মুভমেন্ট আর্টিকেলে সংবিধানে উল্লেখ আছে, আমি সংরক্ষিত জায়গা ছাড়া ভারতবর্ষের যে কোনো প্রান্তে গিয়ে চলাচল করতে পারি, বসবাস করতে পারি, ব্যবসা করতে পারি। আর্টিকেলে সংবিধানে উল্লেখ আছে, তার পরিপন্থী হবে। আমি এটার বিরুদ্ধে নয়, কিন্তু যখন দেখছি আমার বাংলার শ্রমিকদের বারবার আক্রান্ত হচ্ছে, বাংলা শ্রমিকরা বারবার মার খাচ্ছে, তাহলে আমার বাংলা শ্রমিকদের স্বার্থে আমাকে তো একটু ফুস করতে হবে ভাই। হবে কি হবে না? আমি বলছি আমার দরকার নেই, ফুস তো করতে হবে, তাহলে কি ছেড়ে দেবে? আমাকে 42 দিন জেল খাটিয়েছে, যদি ফুস না করতাম আরো 42 দিন খাটাতে হয়তো। ফুস তো ভাই করতে হবে, সেটা করছে কি করেনি। মার খাচ্ছে কে? দলিত। মার খাচ্ছে কে? আদিবাসী। মার খাচ্ছে কে? মুসলমান। ওরা এদেরকে মানুষ মনে করে না, শুধু ভোটার মনে করে। ওই জন্য যা হচ্ছে হোক, আমরা ভোটের সময় ভোট পেয়ে যাব। তাই আপনাদের বলবো, আওয়াজ তুলতে হবে, রাজ্য সরকারকে দায়িত্ব নিতে হবে, পরিযায়ী শ্রমিকদের উপরে অত্যাচার বন্ধ করতে হবে। যদি অত্যাচার বন্ধ করার দায়িত্ব না নিতে পারে, তাহলে যেই পদে আছেন সেই পদ থেকে অব্যাহতি নেন, অন্যদেরকে সুযোগ দেন। তারা যদি না পারে, অন্য কাউকে আমরা সুযোগ দেব। আর আমি বিশ্বাস করি, যে পদে বসে আছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ওই পদই পারে আমাদের পরিযায়ী শ্রমিকদের উপরে অত্যাচার বন্ধ করানো। ওই পদই পারবে, কিন্তু তিনি করছেন না। এটাই আমাদের ব্যর্থতা, আমরা তাকে করাতে পারছি না। তাই সময় আসলে
আঙুঠাটা যেখানে দেন আনেওয়ালা দিনে আগামী দিন যেটা আসছে আঙুঠাটা একবার ঘুরিয়ে দেন, দেখবেন আপনার অত্যাচার বন্ধ হবে। আপনারা কালকে শুনলেন ভাঙড়ে এক নোটোরিয়াস ক্রিমিনালকে মমতা ব্যানার্জি দায়িত্ব দিয়েছে। এক নোটোরিয়াস ক্রিমিনাল, আমি বলছি না ভাই, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বলছে ওটা একটা নোটোরিয়াস ক্রিমিনাল, কুখ্যাত সমাজ বিরোধী একটা। তো শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কিন্তু ওকে দাঁড় করা করেনি, দায়িত্ব দেয়নি, নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে দিতে হবে। তবে আমি নিজে একটা ভলিবল প্লেয়ার ছিলাম, বেলডাঙ্গা অনেকবার খেলে গেছি। বেলডাঙ্গার বড়বাবু তৎকালীন সময়, এখন বলতে পারবো না, মেজবাবু ছোটবাবু দুজন টিম নিয়েছে, কোনো এক বাবুর হয়ে আমিও খেলে গেছি সেই সময়। যাক 2016 আগের কার কথা বলছি আমি এটা। যাক, তো আমি শক্ত মাটিতে খেলতে পছন্দ করি, বুঝতে পারছেন তো, নরম জায়গায় আমি খেলিনি। আমার লাইফের পারফরমেন্স, যত বড় বড় টিম আছে তত বড় বড় টিমের বিরুদ্ধে, যত ভালো টিম তত ভালো আমি খেলেছি, যত ছোট টিম তত আমার খেলা খারাপ হয়েছে। তো আমি শক্ত মাটিতে খেলা ছেলে, ওটা নিয়ে আমি ভেঙে পড়ি না। কিন্তু আপনাদের বলতে চাইছি কেন 77টা বিজেপি প্রার্থী জিতে আছে এমএলএ অফিসিয়ালি, কোন জায়গায় অবজারভার দিয়েছে? আপনারা বলুন দিয়েছে কেন? একটাই সংযুক্ত মোর্চার তথা আইএসএফ এর কে দিতে হলো, মানে একটাই ওই 77-এর উপরে ভারী পড়ে যাচ্ছে। ওই জন্যই ওটা তোদের ঘরের ছেলে, ওটা তোদের ঘরের ছেলে, বিজেপি তোদের ঘরের বাইরে। আমি তো অনেকদিন ধরে বলে আসছি, রিসেন্ট শ্রমিক ভট্টাচার্য স্যার, যিনি আমাদের পশ্চিমবাংলার নাগরিক, পশ্চিমবাংলার বিজেপির রাজ্য সভাপতি, তিনি কি বললেন, লেবার রুমে যদি বিজেপির দুটো বর্ষিয়ান নেতার নাম বলেছিল, ওনারা না থাকলে তৃণমূল নামক শিশুর জন্মই হতো না। তাহলে ওরা ঘরের ছেলে, ওদেরকে যে কোনো টাইম শুভেন্দু অধিকারী করে ম্যানেজ করে নিতে পারবে, নওশাদ সিদ্দিকী আইএসএফ কে ম্যানেজ করতে পারবে না। ওই জন্য ওদের উপরে চাপ সৃষ্টি করো। তবে মানুষের জন্য কথা বলি, মানুষের জন্য লড়াই করি। এই সামনের সারিতে যারা বসে আছি, শাহাবুদ্দিন সিরাজি, বিশ্বজিৎ মাইতি, আমাদের নাসির সাহেব, বিশ্বজিৎ দা, শাহাবুদ্দিন ভাই, আমরা কিন্তু 4 জনই 21শে জানুয়ারি আমাদের আক্রমণ হয়েছিল, আমরা জেল খেটে এসেছিলাম। আমাদের অপরাধটা কি? অন্যায়ের বিরুদ্ধে কথা বলি। আমাদের অপরাধটা কি? সরকারি কর্মচারীদের পকেট দিয়ে তুমি দেবে না কেন? আমাদের অপরাধটা কি? কেন পুলিশে এখনো 2.5 লক্ষ শূন্য পদ? পুলিশ কেন একটা পুলিশ 8 ঘন্টার বেশি ডিউটি করবে? একটা সিভিক ভলেন্টিয়ার কেন মাত্র 9,000-10,000 টাকা মাইনে চাকরি করবে? একটা সিভিক ভলেন্টিয়ার কনস্টেবলের থেকে কোনো অংশে কম কাজ করেনি, সমকাজে সমবেতন দিতে হবে। এই বলা আমাদের অপরাধটা কি? মুর্শিদাবাদের মানুষকে শিক্ষা ব্যবস্থায় শিক্ষা প্রতিষ্ঠান দিতে হবে বেশি বেশি করে। আমাদের অপরাধটা হচ্ছে গঙ্গা ভাঙন, পদ্মা ভাঙন রোধের কথা বলা, এটাই আমাদের অপরাধ হয়ে যায়। আমাদের অপরাধ মুর্শিদাবাদে উন্নত মানের হসপিটাল দিতে হবে, এটাই আমাদের অপরাধ হয়ে যায়। সেই জন্য আমাদেরকে ধরে জেলের মধ্যে রেখেছিল। তাই আমি আপনাদের সামনে বলে যাই, এই রেজিনগরে দাঁড়িয়ে আপনাদেরকে বলে যাই, একবার কেন 100 বার আমরা জেলে যেতে প্রস্তুত আছি। মানুষের জন্য কথা বলে যাব, মুর্শিদাবাদের মানুষের জন্য কথা বলবো, মালদার মানুষের জন্য কথা বলবো, দিনাজপুরের মানুষের জন্য কথা বলবো, নর্থ বেঙ্গলের মানুষের জন্য কথা বলবো, সাউথ বেঙ্গলের মানুষের জন্য কথা বলবো। তাতে যদি আমাকে একবার কেন 100 বার জেলে পাঠায়, আমি হাসি মুখে 100 বার জেলে যেতে প্রস্তুত আছি। বন্ধুগণ, আপনাদেরকে নকল আর আসল চিনতে হবে। এখন নকল মালের উপরে লেখা আছে নকল হইতে সাবধান, বুঝতে পারছেন? আপনি ভাবছেন তাহলে এই মাল ঠিক আছে, ওটা তাহলে নকল হবে। তো নকলের ওপরে লিখে রেখেছে যাতে নিজেকে না ধরতে দেয়। আমি তো সলিড, ওই দেখো চোর, দেখবেন চোরের মানে এটা যদি এখন ক্যামেরা ফ্যামেরা হ্যান ত্যান অনেক আপডেটেড হয়ে গেছে। বিগত সময়ে গ্রামে চোর বললে সবাই জেগে গেলে চোর চোর করে চিৎকার করলে চোর 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 করতে ওদের মধ্যে পালায়। তো এদের দশায় হয়ে গেছে, এখন তালে মিলানোর চেষ্টা করছে। আমি আপনাদের একটা কথা বলি এই প্রসঙ্গে, যে সজাগ সতর্ক থাকতে হবে। কাগে কান নিয়ে চলে গেছে বলে কাগের দিকে তাকাবার দরকার নেই, নিজের কানে হাত দিয়ে দেখুন। এটা হিংসা ছড়াবে হিন্দু মুসলমানের মধ্যে, যে আমাদের ঐক্য সেটাকে নষ্ট করার চেষ্টা করবে। এই নষ্ট করলে বিজেপি তৃণমূল উভয়ের লাভ হবে। সেই জন্য দেখবেন শুভেন্দু অধিকারী রাত দিন হিন্দু মুসলমান হিন্দু মুসলমান হিন্দু মুসলমান এমন এমন কথা বলছে, এলাকায় সম্প্রীতি বিনষ্ট হবে, এলাকার ঐক্য বিনষ্ট হবে। তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেছে ভাই? আমি আরটিআই করেছিলাম, বেলডাঙ্গাতে একটা ঘটনা ঘটেছিল না?
গত বছর দুর্গাপুজোকে নিয়ে। সেই ঘটনা আমি বেলডাঙ্গার মানুষকে যদি ধন্যবাদ জানাবো যে জিনিসটাকে তারা কন্ট্রোল করে নিয়েছিল, ফাঁদে পা দেয়নি, সত্যি ধন্যবাদ জানাবো। তো ওইখানে ওই কাণ্ডটাকে সামনে রেখে শুভেন্দু অধিকারী কি বলেছিল জানেন? প্রায় 80টি মন্দির নাকি ভেঙে দেওয়া হয়েছে। আমি খোঁজ লাগালাম, যদি 80টা মন্দির ভেঙে থাকে চরম অন্যায় হয়েছে। যে বেটারা মন্দির ভেঙেছে একটা ওটা ছাড় দেওয়া হবে না। ছাড় দেওয়া হবে কি ভাই? যেমন মসজিদ ভাঙলে তাকেও ছাড়া হবে না, মন্দির, গুরুদুয়ারা, গির্জা, কোন ধর্মীয় স্থানের দিকে তাকালে তাকেও ছাড় দেওয়া হবে না। তো আমি খোঁজ নিলাম, বেলডাঙ্গা জুড়ে 80টা মন্দির নাই ভাই। কিন্তু চরম অন্যায়। বিধানসভার মধ্যে বলল, তারপরে বাইরে দাঁড়িয়ে আমি মিডিয়া বন্ধুদের মাধ্যমে রাজ্য সরকারকে বললাম, শুভেন্দু অধিকারীর কথা যদি সত্য হয় আমি জানতে চাই তাহলে এই মন্দির ভাঙার জন্য কতজন কুলাঙ্গারকে ধরে জেলের মধ্যে রাখা হয়েছে তার তথ্য প্রকাশ করতে হবে। আর শুভেন্দু অধিকারী যদি মিথ্যা কথা বলে ওকে ধরে জেলের মধ্যে রাখতে হবে। বলুন, এখনো পর্যন্ত কিছু খবর পেয়েছেন মন্দির ভাঙার জন্য? মন্দির ভাঙেনি তো, মিথ্যা বলেছে তো, জেলে যায়নি। তাহলে শুভেন্দু অধিকারী মিথ্যাচার করছে, ওকে ধরে জেলের মধ্যে রাখা দরকার ছিল তো। এর উত্তর দেয়নি। আমি আরটিআই করলাম, আপনাদের কি থানা এটা? কি পুলিশ ডিস্ট্রিক্ট? মুর্শিদাবাদ থানা রেজিনগর। ভাই আমার পুলিশ ডিস্ট্রিক্টের কথা বলুন না। আচ্ছা, যেই পুলিশ ডিস্ট্রিক্ট হোক না কেন, আমি আরটিআই করলাম, জানতে চাইলাম যে এই সময় একটা যে ঘটনা ঘটার উচিত নয়, একটা ঘটনা ঘটেছিল। এই ঘটনার ফলে কটা মন্দির মসজিদ ধর্মস্থান আক্রান্ত হয়েছে তাদের লিস্ট চাই, আর এই যারা আক্রমণ করেছে তাদের বিরুদ্ধে কি কি ব্যবস্থা নিয়েছেন তার লিস্ট চাই। আমাকে উত্তর দিল না, আমাকে সংখ্যাটা দিল না। তার মানে ডাল মে কুছ কালা হ্যায়। সংখ্যা দিলে শুভেন্দু অধিকারী ধরা পড়তো, আর শুভেন্দু অধিকারী ধরা পড়লে জেলের মধ্যে রাখতে হতো। শুভেন্দু অধিকারীকে যদি জেলের মধ্যে রাখা হয়, হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করবে কে? আর হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি না করতে পারলে তৃণমূল বিজেপি তাহলে রাজনৈতিক ভাবে বেঁচে থাকবে কিভাবে? বুঝতে পারছেন কি বলছি? তাহলে রাজনৈতিক ভাবে এরা বেঁচে থাকবে কিভাবে? আমাকে উত্তর পর্যন্ত দিল না। যদিও আজকে আমি লোকাল থানাকে, যারা দায়িত্বশীলেরা আছে, আমি ধন্যবাদ জানাবো, যাদের প্রচেষ্টায়, যাদের সহযোগিতায় আজকে আমাদের এই অধিকার সভা সুষ্ঠুভাবে সম্পূর্ণ আমরা করতে পারছি। বন্ধুগণ, আর দুটো ইস্যু আছে। টাইম কত? আর দুটো ইস্যু আছে, বলেনি নাকি? তারা শুনতে ইচ্ছুক হাত তুলুন তো। উপরে যারা আছে, এই দূরে যারা আছে শুনতে ইচ্ছুক এটা হাত তুলে রাখো। শুনতে ইচ্ছুক? ওবিসি নিয়ে মমতা ব্যানার্জি সাইজ করে দিয়েছে ভাই আপনাদের। একদম শেরশাবাদিয়া থেকে শুরু করে বানিয়া জনগোষ্ঠী যেগুলো যা আছে, এক কথায় সংখ্যালঘু মুসলমানদেরকে মমতা ব্যানার্জি এতক্ষণ পরে ঠিক জায়গায় দিয়েছে, হালকাত বুঝিয়ে দিয়েছে। যা গুটি কয়েক আপনি চাকরি পাচ্ছিল ইউনিভার্সিটিতে ওবিসি কোটায় চাকরি পেতে, ওবিসি এ ওবিসি বি কে এমন ঘেটে দিয়েছে, সেটাও সর্বনাশ করে দিয়েছে। ওই তো সর্বনাশ করে দিয়েছে। মমতা ব্যানার্জি আপনাদের ভালোবেসে না সাইজ করেছে। আপনি খোঁজ নেবেন, আমি ভুলও হতে পারি, নাগাল্যান্ডে তারা কুকুরকেও তাদের খাদ্য হিসাবে তারা গ্রহণ করে, সে তাদের ব্যাপার। কে কি খাবে, কে পড়বে, এটাই সংবিধান, আমি সেখানে বিতর্কে যাব না। কিন্তু দেখবেন যখন তারা শিকার করে কুকুরটিকে কাছে ডাকে, কাছে ডেকে না মাথায় হাত বুলো। শুনালেন গল্পটা? গল্প মানে আমি যেটা শুনেছি তাকে শেয়ার করছি, একটু ঠান্ডা মাথায় শুনবেন কি বলছি, খারাপ ভাবে অপব্যাখ্যা করবেন না কথাটা। উদাহরণটা একটু শুনুন। যখন তাকে শিকার তারা করবে, আমাদের ভাষায় যদি বলি জবাই, কারো ভাষায় হত্যা, কারো ভাষায় কি বলবো তোমাকে বলি, যাই বলেন না কেন, বা গলায় ছুরি চালানো, যাই বলেন না কেন, তাকে ডেকে মাথায় হাত বুলাবে। দেখবেন কুকুরের একটা স্বভাব খুব ভালো লাগে, মাথায় যখন হাত বাড়াবে নাইজ লাড়াতে শুরু করে দেবে, করে না? তো ওই সময় রড গরম হয়, লম্বা রড গরম হয়, ও মাথায় হাত বুলাবে। পেছন দিক থেকে এসে যখন শিকারের সময় হয়ে যাবে, রড যখন সঠিকভাবে গরম হয়ে যাবে, পেছন দিক থেকে এসে ওকে শিকারের জন্য পুরো ঢুকিয়ে দিয়ে ওকে শিকার করে নেবে। তো আমি আপনাদের বলছি, এটা খারাপ ভাবে নেবেন না,
আমি আপনাকে আমাকেও আমি কিন্তু জেনারেল কাস্ট মানে কুকুরের সাথে তুলনা করছি বলে অপব্যাখ্যা করতে পারে। আমি শুধু বুঝানোর কথা বলছি। মমতা ব্যানার্জি আপনাদেরকে স্বীকার করলো, তার আগে আপনাদের একটু মাথায় হাত বুলালো ঘুমটা দিয়ে। বুঝতে পেরেছেন? এখন যে জায়গায় পাইয়ে দিয়েছে, রাস্তায় নামা ছাড়া গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই করা ছাড়া আর ফিরত পাবেন না। তাই বলবো, ওবিসি নিয়ে আমাদের লড়াই করতে হবে, ওবিসি ফিরিয়ে দিতে হবে। সাথে সাথে আমার দলিত ভাইয়ের জন্য, আমার আদিবাসী ভাইয়ের জন্য আমাদেরকে চিৎকার করতে হবে, প্রশ্ন তুলতে হবে। চ্যাটার্জি কি করে, চক্রবর্তী কি করে, মোহাম্মদ কি করে, রহমান কি করে এসটি কোটায় চাকরি পাচ্ছে, এর জবাবও অপদার্থ সরকারকে দিতে হবে। আমি অবাক, শিডিউল ট্রাইব সিটে চ্যাটার্জি টাইটেল, রহমান টাইটেল, এসটি কোটায় তারা চাকরি করছে। ঠিক একইভাবে এসসি কোটাতে যারা এসসি কমিউনিটির নয়, শিডিউল কাস্ট কমিউনিটির নয়, তারা ওই কোটাতে চাকরি করছে। এটাও বঞ্চনা হচ্ছে, এটা বন্ধ করতে হবে। আপনারা একটা তথ্য নিলে আপনি অবাক হবেন, সারা পশ্চিম বাংলায় খুব বেশি হলে 1 কোটি এসটি কমিউনিটির মানুষ আছে, অর্থাৎ 1 কোটি আদিবাসী আছে। যে 1 কোটি আদিবাসীর মধ্যে এখনো অধিকাংশ মানুষ সার্টিফিকেট পায়নি, কিন্তু অলরেডি 1.5 কোটি এসটি সার্টিফিকেট দিয়ে দিয়েছে। এ কেমন বিচারিতা বলুন? এর বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে। তাই বন্ধুগণ, আগামী 2026 সাল আসছে, চোখে চোখ রেখে লড়াই হবে। কে কাকে কান নিয়ে গেল তার দিকে দেখার দরকার নাই। আমার অধিকার যেই সিম্বলে দিলে আমি আমার অধিকার বল পাবো, আমার হয়ে কথা বলবে, সেই সিম্বলটাকে আগামী দিনে আপনাদেরকে বেছে নিতে হবে। তবে আমি একটা কথা বলে শেষ করছি, আপনারা যদি নওশাদ সিদ্দিকী 10টা বিধানসভার মধ্যে পাঠাতে পারেন, তাহলে আগামী দিনে যেই মুখ্যমন্ত্রীর চেয়ারে বসুক না কেন, দিল্লি গিয়ে আন্দোলন করুন এ বলার সাহস আর দেখাতে পারবে না। ধন্যবাদ। আজকে আমার যথেষ্ট কটা বাজে? ভাই, আমার বক্তব্য